সকাল দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। কোনো ব্যাধি আমাদের কাম্য নয়, তারপরও মানব শরীরে বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে। এর মধ্যে কিছু রোগ আছে যেটা থেকে আমরা হয়তো নিজেদের নিরাপদ রাখতে পারবো কিছু সচেতনতা অবলম্বন করলে এবং নিজেদের মধ্যে সেগুলো তৈরি করতে পারলে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের আয়োজনের আলোচ্য বিষয় রাখা হয়েছে ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য একজন বিশেষজ্ঞ স্কাইপিতে সংযুক্ত আছেন। তিনি মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্বি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে কর্মরত আছেন। আমি চলে যাচ্ছি ডাক্তার ফজলে রাব্বির কাছে। জি ডাক্তার ফজলে রাব্বি, আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য। জি, শুভ সকাল ডক্টর তামান্না, আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ। জি, যেহেতু আপনি একজন ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, আমাদের আজকের আয়োজনের বিষয়টিও এটা রাখা হয়েছে সংক্রামক রোগ। আমাদের অনেক দর্শক এবং অনেক রোগী জানেন না আসলে ইনফেকশাস ডিজিজ আমরা কোন ডিজিজগুলোকে বলছি বা সংক্রামক রোগ মানে কি, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় বা কি ধরনের রোগগুলো নিয়ে আমরা আসলে চিন্তিত হই। আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন এই সংক্রামক রোগ আসলে কোনগুলোকে আমরা বলছি। জি, ধন্যবাদ। সংক্রামক রোগ যেটি আপনি যথার্থই বলেছেন, যে রোগটা কিছু না কিছুর মাধ্যমে ছড়ায়, সেটাই হলো সংক্রামক রোগ। এই ছড়ানোর জন্য কখনো কখনো মানুষ নিজেই দায়ী হতে পারে, কখনো কখনো কীট পতঙ্গ বা পশু পাখি দায়ী হতে পারে। এটার সাথে অসংক্রামক ব্যাধির যে পার্থক্য, সেটি হলো অসংক্রামক ব্যাধিগুলা মানুষ থেকে মানুষে কোনো কীটপতঙ্গ বা অন্য কিছুর মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা থাকে না। এগুলোর জন্য জিনগত বৈশিষ্ট্যগুলোকেই দায়ী করা হয়। আমি ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। অসংক্রামক ব্যাধি মানে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের অসুখগুলো। কিন্তু সংক্রামক ব্যাধি একজন থেকে আরেকজনে ছড়ানোর সুযোগ রয়েছে, যে কারণেই সংক্রামক ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। আমাদের বাংলাদেশ আসলে আপনি বলতে পারেন সংক্রামক ব্যাধির বা ইনফেকশাস ডিজিজের একটা মিউজিয়াম। এটার কারণ হলো বাংলাদেশ বা এই সাউথ এশিয়া ট্রপিক্যাল রিজনে পড়েছে। আমরা ট্রপিক্যাল কর্কট রেখার পাশাপাশি থাকার কারণে, আবহাওয়াগত কারণে এখানে বিভিন্ন রকমের ইনফেকশনের ব্যাপক প্রচলন দেখা যায়। যেমন বাংলাদেশে আপনি জানেন যে কলেরা একটা বহুল প্রচলিত সংক্রামক ব্যাধি, আমরা যেটা আগে ওলা ওঠা বলতাম। এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতি বছর আমাদের দেশে বিপুল সংখ্যক শিশু মৃত্যুর শিকার হয়। নিওনেটাল সেপসিস আমরা একটা শব্দ বলি, এটাও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। ম্যালেরিয়ার কথা আমরা সবাই জানি, মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু, চিকুনগুনিয়াকে আমরা ভুলতে পারি না, বিশেষ করে যারা শহরে থাকি, এটাও মশার মাধ্যমে ছড়ায়। আমরা জানি ফাইলেরিয়া বা গোদ রোগ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে রয়েছে। কালা জ্বরের কথা আমরা জানি। তাছাড়া যক্ষ্মা, যেটা টিউবারকুলোসিস, আমাদের পৃথিবীতে টপ 5 কান্ট্রির ভিতর বাংলাদেশ একটি। এই ধরনের অসুখগুলোকেই আমরা সংক্রামক ব্যাধি বলি, যেটা একজন থেকে আরেকজনে ছড়ানোর প্রবণতা থাকে। তবে সুখের বিষয় হলো অসংক্রামক ব্যাধির সাথে এর মূল পার্থক্য হলো আপনি যেটা প্রথমেই বলেছেন, সংক্রামক ব্যাধি আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবো এবং সঠিক মাত্রায় সঠিক সময়ে ওষুধ নিলে বেশিরভাগ সংক্রামক ব্যাধি থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। কিন্তু অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে সেটা সম্ভব হয়। জি, এই সংক্রামক ব্যাধি বা ইনফেকশাস ডিজিজ নিয়ে আসলে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে আমরা জানি। একটি আছে আইপিসি প্রোগ্রাম, ইনফেকশাস ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। সেই বিষয়টা আসলে বাংলাদেশের হাসপাতালগুলোতে এটা প্রিভেনশনের কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো অ্যাওয়ারনেস তৈরি বা সচেতনতা তৈরির কোনো ব্যবস্থা আছে কিনা? ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুঃখজনকভাবে সত্যি হলেও মানে ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, যেটা আমরা আইপিসি বলি, আইপিসি সম্পর্কে আসলে আমাদের বলতে গেলে কোনো ধারণাই নেই। শুধু আমাদের বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমরা যারা হাসপাতালে কাজ করি, স্বাস্থ্যকর্মী, যেটা চিকিৎসক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী অথবা স্বাস্থ্য প্রশাসন যারা হাসপাতালগুলো পরিচালনা করেন, তাদের কারোরই আসলে আইপিসি সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা এখনো নেই। এবং বাংলাদেশের হাসপাতালগুলোর কাঠামো যদি আপনি দেখেন, এই কাঠামোগুলো দেখলেই বোঝা যায় যে আইপিসির কথা মাথায় রেখে এই হাসপাতালগুলো গড়ে তোলা হয়নি। আমি একটা ছোট উদাহরণ যদি দেই, যেমন ধরুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 2,
যেটা একদম নতুন একটি হসপিটাল হয়েছে, গত 5 বছরের ভিতরে এটা চালু হয়েছে। এই হাসপাতালের ওয়ার্ডে ঢুকলে আপনি দেখবেন ছোট ছোট প্রকোষ্ঠের মতন করে রুম গুলা, একটা প্রকোষ্ঠে 4 জন থেকে 5 জন করে বেড রাখা রয়েছে, কিন্তু ইন বিটুইন বেড বা একটা প্রকোষ্ঠের ভেতরে হাত ধোয়ার কোনো বেসিন বা সাবান বা এই ধরনের কোনো ব্যবস্থা বা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আপনি যদি উন্নত বিশ্বে যান, একটা হাসপাতালে ওয়ার্ড বলেন অথবা কিউবিকল বলেন, মানে ছোট প্রকোষ্ঠে বলেন, প্রত্যেক একটা বেড থেকে আরেকটা বেডে যাওয়ার পূর্বে অথবা অন্তত 2 বেডের পরে পরেই আপনার প্রচুর স্যানিটাইজার ব্যবস্থা থাকে, হাত ধোয়ার ব্যবস্থা থাকে। তাতে করে ক্রস ইনফেকশন, যেটা আমরা বলি, যে এক রোগকে আপনি পরীক্ষা করলেন, সেই রোগের কোনো ইনফেকশন আরেক রোগীতে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু আমাদের হাসপাতালগুলো গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের আইপিসির বিষয়গুলো মাথায় রাখা হয়নি, সেটা নতুন হাসপাতাল দেখলেই বোঝা যায়। কিন্তু আপনি যদি একটু পুরাতন হাসপাতাল দেখেন, যেগুলো ব্রিটিশ আমলের হাসপাতাল নির্মিত, যেমন ঢাকা মেডিকেল কলেজেরই পুরাতন ভবন, সেখানে দেখবেন আপনি ওয়ার্ডের ভেতরে, ওয়ার্ডগুলো অনেক বড়, এবং ওয়ার্ডের ভেতরে আপনি 16 বেড বা 20 বেডের ওয়ার্ডে অন্তত 3-4টি জায়গাতে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। মানে ওই যে ব্রিটিশ আর্কিটেক্টরা যখন এটা করেছে, তাদের চিন্তা চেতনায় মননে এই বিষয়টি ছিল, কিন্তু আমরা এখনো নতুন হাসপাতাল গড়ার ক্ষেত্রে সেভাবে করতে পারিনি। এবং এই ধরনের আইপিসি প্রোগ্রাম আমাদের হাসপাতালগুলোতে না থাকার কারণে এই করোনা প্যান্ডেমিকের সময়ও কিন্তু আমরা এটার জন্য অনেক বেশি ভুগছি বিভিন্ন ভাবে। জি, আসলে এই ক্ষেত্রে কি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এরকম কেন হচ্ছে না, যে হাসপাতালগুলোকে বাধ্যবাধকতা কেন করা হচ্ছে না যে আপনারা এতটুকু স্যানিটাইজিং বা যেটা আপনি বললেন যে হাত ধোয়ার ব্যবস্থা, এগুলো অবশ্যই একটা নির্দিষ্ট লিমিটেশনের পরে রাখা উচিত। এই ধরনের ব্যবস্থাগুলো কেন গড়ে উঠছে না, আপনার কি মনে হয়? ওই যেটা বললাম, এটা আসলে আমাদের মননের ভেতরেই হয়তো নেই যে এই ধরনের একটা আইপিসি প্রোগ্রাম আছে। এক রোগী থেকে আরেক রোগী দেখার পূর্বে এই হাত ধুতে হয়, হাত স্যানিটাইজ করতে হয়। এটা আমার মনে হয় এই আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রোগ্রামগুলো রয়েছে সরকারি, ওই প্রোগ্রামগুলোতে এই ধরনের এক্সপার্টিস নেই, এবং এই বিষয়টা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখনো পর্যন্ত হয়তো আমরা অনুধাবন করতে পারিনি। আরেকটি বিষয় হতে পারে যে আমাদের দেশে নন কমিউনিকেবল ডিজিজেরও একটা বড় বার্ডেন রয়েছে, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং অন্যান্য। তো সবাই হয়তো আমরা ভাবি যে ওই নন কমিউনিকেবল ডিজিজটাকে আমরা অ্যাড্রেস করি, কমিউনিকেবল ডিজিজকে হয়তো আমরা পরে অ্যাড্রেস করলেও চলবে বা এমন কিছু। এটা আমার মনে হয় জাস্ট অ্যাওয়ারনেস এর অভাব। জি, যেটা হয়তো আমরা আসলে জানি যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে, যারা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আসছে তারা হয়তো হাসপাতালে এসে একটা কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হয়ে যেতে পারেন। এই বিষয়ে সচেতনতাটা খুব জরুরি। আসলে যেহেতু এখন আমরা করোনার মতো একটা রোগের মহামারীতে আছি এবং এটিও একটি সংক্রামক ব্যাধি, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে, এই করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালেই তো রাখা হচ্ছে বিভিন্ন বিভিন্ন আমাদের যেহেতু সিলেক্ট করে দেওয়া হয়েছে কোভিড হাসপাতাল এবং নন কোভিড হাসপাতাল, তারপরও দেখা যাচ্ছে নন কোভিড হাসপাতালগুলোতে রোগীদের মধ্যে কিছু কোভিড রোগী হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার পরে পাওয়া যাচ্ছে বা পজিটিভ। এই সমস্যাগুলো খুব বেশি তৈরি হচ্ছে এখন। এদের ক্ষেত্রে করণীয় কি? কারণ সেখানে তো আরো অনেক রোগী আছে, এর মধ্যে যদি একটি নন কোভিড রোগীদের মধ্যে একটি কোভিড রোগী পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে করণীয় কি হবে? জি, এবং আপনি দেখবেন খেয়াল করে যে সরকার যখন ঘোষণা করলো যে প্রত্যেকটি হাসপাতালকে কোভিড এবং নন কোভিড দুইটা জোনই রাখতে হবে, যে সিদ্ধান্তটি যথার্থ, কিন্তু আমরা হাসপাতালগুলো স্ট্রাগল করছিলাম কোভিড নন কোভিড রাখার। এটা প্রধান কারণই হলো আমাদের কোনো আইপিসি নেই, এবং সম্ভবত এখনো আপনি যদি মনিটরিং করা হয়, ইভালুয়েট করা হয়, বেশিরভাগ হাসপাতালে প্রপার আইপিসি খুঁজে পাওয়া যাবে না। যার কারণে যখনই একটা নন কোভিড ওয়ার্ডে যে কোনো সময় একটা কোভিড রোগী পাওয়া গেলে কি ব্যবস্থা হবে, এটা নিয়ে অনেক রকম কনফিউশন তৈরি হয়ে যায়। এবং আমি একজন বর্ষিয়ান সাংবাদিকের একটি লেখা পড়ছিলাম প্রথম আলোতে, ওনার একটি টুইটার, যে একটি বাচ্চা ঢাকা মেডিকেল কলেজের নিওনেটাল আইসিইউতে ভর্তি হতে পারেনি, কারণ নিওনেটাল আইসিইউতে একটা ব্যাপক সংখ্যক স্বাস্থ্যকর্মীরা কোভিড পজিটিভ হয়ে যান, কোভিড পজিটিভ পেশেন্টের কারণে, যেটাকে একটা দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছে। তো এইটা হলো এই কনফিউশনের কারণে এটি হয়েছে। যদি একটি নন কোভিড ওয়ার্ডে একজন কোভিড রোগী চলেও আসে বা পাওয়াও যায়, তাতে সম্পূর্ণ হাসপাতাল এই ওয়ার্ডটা লকডাউনের কোনো প্রয়োজন হয় না। হাসপাতাল বা ওয়ার্ড কখনো লকডাউন হয় না, এটাকে ডিসইনফেক্টেন্ট করতে হয়, এটাকে সংক্রমণ মুক্ত করতে হয়। এটাকে লকডাউন করার প্রশ্ন আসে না। লকডাউন কখনো হাসপাতাল বা ওয়ার্ড হয় না। সেই ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে।
আপনি সেই ওয়ার্ডকে বা সেই বিছানাটা যেটি রয়েছে সেই বিছানার আশেপাশে বা ওই ব্লকটাকে আপনি বিভিন্ন ধরনের ডিসইনফেকশন পদ্ধতির যে কোনো একটি অ্যাপ্লাই করে আপনি এটাকে ফিউমিগেশন করতে পারেন। ফিউমিগেশন করে আপনি এটা একদিন বন্ধ রেখে পরের দিনই চালু করে দিতে পারেন, অথবা ব্লিচ বা হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে এখানে আপনি স্প্রে করে বা মুছে দিতে পারেন। মুছে দিলে এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে এটা আবার ওপেন করা যায় সেই ওয়ার্ড বা বেড। জি, সেই ক্ষেত্রে কি সেখানে সেই রোগীর সাথে যারা কন্টাক্টে ছিলেন সেই স্বাস্থ্যকর্মীদের কি আসলে কোয়ারেন্টাইনে পাঠানো দরকার আছে কিনা, বা আশেপাশের যে রোগীগুলো ছিল তাদেরকে? জি, এই প্রশ্নটিতে এই উত্তরটিতে আমরা আসবো। ডাক্তার ফজলে রাব্বি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পরে আপনার কাছে এই উত্তরটি নিয়ে আসবো। সুরক্ষায় প্রতিদিনের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিনের আজকের আয়োজনে। সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে। সেই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার ফজলে রাব্বি। তিনি একজন মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। চলে যাচ্ছি তার কাছে। ডাক্তার ফজলে রাব্বি, বিরতির আগে আপনি বলছিলেন যে একটি নন কোভিড হাসপাতালে যদি কোভিড রোগী পাওয়া যায় সেক্ষেত্রে আসলে করণীয় কি, পুরো হাসপাতাল লকডাউনের যে প্রয়োজন নেই সেটিও আপনি খুব সুন্দর করে বললেন। সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি, যে হেলথ ওয়ার্কার, যে ডাক্তার, নার্স বা আয়া, ওয়ার্ড বয় সেই রোগীর কন্টাক্টে ছিল, তার সেবায় নিয়োজিত ছিল, অথবা আমরা জানি ওয়ার্ডে একটি রোগীর পাশে আরো বেশ কয়েকটি রোগী থাকে, তাদেরকে কি কোয়ারেন্টিনে পাঠানো বা স্যাম্পল টেস্ট করতে দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের এখন মনে রাখতে হবে যে আমরা নন কোভিড ওয়ার্ডেও যে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন, চিকিৎসক থেকে পরিচ্ছন্নতা কর্মী, সবাই কিন্তু পিপিই পরিধান করেন। এখানে পিপিই বলতে নন কোভিড ওয়ার্ডের জন্য যে পিপিই গুলো প্রয়োজন সেই পিপিই পরিধান করেই কিন্তু তিনি রোগীকে সেবা প্রদান করেন। সুতরাং আইডিয়ালি এবং থিওরিটিক্যালি, যেমন উন্নত বিশ্বে যদি এই ঘটনাটা ইংল্যান্ডে, আমেরিকাতে বা জার্মানিতে ঘটে, তারা কিন্তু কেউ কোয়ারেন্টিনে যাবে না, কারণ তারা তো স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী পরেই ওই রোগীটাকে দেখেছে। কিন্তু কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী যদি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ঠিক মতো পরিধান না করে, অসতর্কতা বশত রোগীটাকে দেখে থাকেন যে সময় উনি পুরোপুরি সুরক্ষা সামগ্রী ব্যবহার করেননি, তখন তাকে কোয়ারেন্টিনে পাঠানোর প্রশ্ন আসবে। বিশেষ করে অনেক সময় আমাদের সিস্টাররা কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। ওনারা ক্যানুলাটা করে ফেলেন, সময় থাকে না, একটা শকে আছে পেশেন্ট, উনি পিপিই পরে আস্তে আস্তে পিপিই ওটার আগে সে ক্যানুলাটা করে ফেলতে হয়, ক্যাথেটারটা করে ফেলতে হয়, একজন আয়া ক্যাথেটারটা করে ফেলে, তো সেই সব ক্ষেত্রে হয়তো তাকে কোয়ারেন্টিনে যাওয়ার প্রয়োজন আছে। আদারওয়াইজ তার পিপিই পরা থাকলে আসলে এক্সপোজ হলেও কোয়ারেন্টিনে যাওয়ার প্রশ্ন নাই, কারণ তার জন্যই তো উনি স্বাস্থ্য সুরক্ষার জিনিসগুলো করেছেন। আর পাশের যে বেড, আমরা বলি যে নন কোভিড হাসপাতালেও এখন একটি বেডের সাথে আরেকটি বেডের দূরত্ব অন্তত পক্ষে 1 মিটার রাখতে হবে। এটার কারণই হলো যদি কোনো কোভিড পজিটিভ চলে আসে ওই বেডটি এবং আশেপাশের এলাকাটা যাতে ডিসইনফেক্টেড করা যায়। আর যেটি আপনি বলেছেন টেস্ট করা, এটি আরেকটি ভিন্ন বিষয়। স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে টেস্ট করার ইন্ডিকেশন রয়েছে সিমটম ছাড়াও, কারণ স্বাস্থ্যকর্মীর একটা সংকট রয়েছে দেশে, এবং করোনা কালে তো এই সংকট আরো অনেক বেশি, যার কারণে যদি কেউ এক্সপোজ হয়ে থাকেন, আমরা 1 সপ্তাহ 5th 6th অথবা 7th ডেতে আমরা টেস্ট করে নেগেটিভ থাকলে উনি আবার কাজে ফিরে যাবেন, আর কোয়ারেন্টাইনে থাকবেন না। এই ইন্ডিকেশনটা স্বাস্থ্যকর্মীদের জন্য রয়েছে, অন্যদের জন্য নয়। জি, আমি একটু, যেহেতু আপনি পিপির কথা বলছেন, আমি একটু এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথায় আসছি। আমাদের দেশে কিন্তু অনেক হেলথ ওয়ার্কাররা করোনা ভাইরাস পজিটিভ হচ্ছেন, এবং ডাক্তার, নার্সে অন্যান্য দেশের তুলনায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেক বেশি এফেক্টেড। এটার আসলে কারণটা কি? আমাদের কি হেলথ ওয়ার্কাররা পিপি প্রপারলি ইউজ করছেন না, নাকি সেটা খুব মানসম্মত না? সেই বিষয়টা আপনি কি মনে করছেন? আপনি আসলে একটা জিনিস মনে রাখা উচিত, আমাদের দেশে ন্যূনতম মাস্ক বা গ্লাভস ব্যবহার করে যে রোগী দেখতে হয় এই অভ্যাসটা তো আমাদের কখনো ছিল না, যেটা অন্য দেশে নেই। আমি বললাম যেটা উন্নত দেশে অন্তত তারা এক্সামিন করার সময় অনেক সময় গ্লাভস পরিধান করে, যদি মনে করে যে এখান থেকে রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তো আপনি আপনার প্রশ্নের মধ্যেই আসলে আপনি সুন্দরভাবে উত্তরটিকে তুলে নিয়ে আসছেন যে মানের প্রশ্নটি একটা সময় হয়তো ছিল, আমরা তো পত্র পত্রিকায় দেখেছি এবং
আহ, এটা নিয়ে তো আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন যে মানের প্রশ্ন, কিন্তু মানের সাথেও আরেকটি বিষয় জড়িত, আমাদের আসলে প্রপার ট্রেনিং ছিল না এটা কিভাবে পরিধান করতে হবে, এবং ট্রেনিং এর অভাব একটা বড় কারণ বলতে পারেন। আরেকটি বলতে পারেন আমরা এটার অতি ব্যবহার করে ফেলেছি। যেমন আপনি খেয়াল করবেন পিপি তে তো অনেকগুলি কম্পোনেন্ট রয়েছে, এটার অংশ রয়েছে। পিপি এর মূল অংশ একটা একটা করোনা ভাইরাস ছড়ায় হলো নাক, মুখ এবং চোখের মাধ্যমে। সুতরাং আমার নাক, মুখ এবং চোখকে প্রোটেক্ট রাখতে পারলে আমি 99 ভাগ প্রোটেক্টেড। সুতরাং আমরা এই মাস্ক, একটা আই শিল্ড বা গগলস পরিধান করা এবং গ্লাভস, এই তিনটা হলো পিপি এর মূল কম্পোনেন্ট। কিন্তু আমরা যে কাভারঅলটা পরি এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আননেসেসারি। আপনি বিদেশে দেখবেন সিএনএন, বিবিসি, স্কাইতে অনেক ভিডিও পাওয়া যায়, কোভিড হসপিটালে ডাক্তাররা কাজ করছে, তাদেরকে দেখবেন আমরা যে কাভারঅলটা পরি এই ধরনের কাভারঅল আপনি পড়তে দেখবেন না। এটাকে আসলে ইবোলা স্যুট বলে, কারণ ইবোলা বা ভাইরাল হেমোরেজিক ফিভার এই এই ইনফেকশন গুলা স্কিনের মাধ্যমে ছড়ায়, স্কিনের ভেতর দিয়ে ঢুকে যেতে পারে আপনার শরীরে, কিন্তু কোভিড তো স্কিন দিয়ে পেনিট্রেট করে না, ইনকুলেশন হয় না। সুতরাং এই কাভারঅল পড়তে গিয়ে আর এই কাভারঅল খুলতে গিয়ে একটা বিরাট অঙ্কের স্বাস্থ্যকর্মীরা কিন্তু নিজেদেরকে ইনফেক্টেড করে ফেলছে। এবং আরো বিস্ময়কর হলো সত্যি, কাভারঅলের অনেকগুলো চেইন আবার সামনে। আমরা জানি যে মাস্ক ব্যবহার করলে বা কিছু পরলে, গাউন পরলে সামনে হাত দেওয়া যাবে না, সামনে আর ওটার চেইনই সামনে, আপনি খোলার সময় নিজেকে ইনফেক্ট করে ফেলছেন। তা আমি সবাইকে অনুরোধ করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে প্রপার পিপিই পড়লে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। একটা ভালো মাস্ক পরিধান করা, সেটা মেডিকেল বা সার্জিক্যাল মাস্ক, বা কোভিড হাসপাতালে কোভিড পজিটিভকে সেবা দেওয়ার ক্ষেত্রে N95 বা সমমানের মাস্ক, একটা আই গগলস বা ফেস শিল্ড ব্যবহার করা এবং একটা গ্লাভস পরিধান করা, এই তিনটা হলো সবচেয়ে বেশি জরুরি। অনেক সময় আপনারা শু কাভার ব্যবহার করা যেতে পারে, কারণ আমাদের দেশে যেখানে সেখানে কফ থুতু ফালানোর একটা প্রবণতা রয়েছে, ইভেন হাসপাতালে শু কাভারটাও ইম্পর্টেন্ট। কিন্তু ওই ইবোলা স্যুটটা পরে আপনি নিজেকে আসলে ভালনারেবল করবেন না, বরং আপনি লং স্লিভ গাউন পরতে পারেন, অথবা দেখবেন নীল কালারের সার্জিক্যাল কিছু গাউন পাওয়া যায়, অথবা প্লাস্টিকের একটু ওয়াটার প্রতিরোধী, পানি প্রতিরোধী কিছু পাতলা গাউন পাওয়া যায়, ওইটা পরলেই আপনি যথেষ্ট। এই ভারী স্যুট গরমের সময় পরে নিজেকে সংক্রমণের সম্ভাবনা থাকে, এবং এটা খোলার সময় আর আরো এটাকে ডিসপোজ করাও তো একটা বিরাট বিষয়, তাই না? জি। একটা ভারী কাপড়, এবং সেই সবকিছু মিলেই আসলে দায়ী আমাদের দেশে ব্যাপক সংখ্যক স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হচ্ছে। জি, আমার মনে হয় আপনার কথার মাধ্যমে আমার দর্শক এবং যারা হেলথ ওয়ার্কার আছেন তারা হয়তো এই ব্যাপারটি ক্লিয়ার হবেন। আমাদের হেলথ ওয়ার্কাররাও কিন্তু অনেক বিষয়ে এখনো কনফিউজ, নিজেরাও জানেন না আসলে প্রপার প্রসিডিউরটা কি। আপনি যেটা বলছিলেন যে আসলে কারো তো ওইরকম ট্রেনিং প্রাপ্ত এর আগে দেওয়া হয়নি, ট্রেনিং দেওয়া হয়নি। এবার একটু আসবো সাধারণ মানুষদের কথায়। সাধারণ মানুষরাও কিন্তু এখন আমরা সবাই জানি যে মাস্ক পরতে হবে, এটা একদম আমাদের জন্য হ্যাঁ কম্পালসারি হয়ে গেছে যে মাস্ক পরতেই হবে। সেক্ষেত্রে কিছু মানুষকে দেখা যাচ্ছে মাথায় ক্যাপ পরছে, যেটা আপনি জানেন যে ক্যাপ পরছে, গ্লাভস পরছে, অথবা বাইরে গগলস পরছে। আসলে সাধারণ মানুষরা নিজেদের প্রোটেক্ট করার জন্য কি কি ইকুইপমেন্ট পরলে তারা নিরাপদ থাকবেন? সাধারণ মানুষদের জন্য আসলে একটি ইকুইপমেন্ট, সেটা হলো মাস্ক। এবং কোনো কারণে কেউ যদি মেডিকেল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক না পান, তাহলে এখন কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির একটা খুব বড় রিসার্চ পাবলিশ হয়েছে গত সপ্তাহে, যারা বলেছেন যে ইভেন আমাদের হাতে বানানো কাপড়ের মাস্কও কিন্তু অনেকটাই কার্যকর। সুতরাং বাইরে যখনই কেউ বের হবেন, যদি কোনো কারণে বের হতে হয়, ওনাকে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে। আমি নিজে যদি মাস্ক পরিধান করি এবং আমি যাদের সংস্পর্শে যাচ্ছি ওনারাও যদি মাস্ক পরিধান করা থাকেন, তাহলে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90 ভাগ ক্ষেত্রেই থাকে না। অনেকে বলেন 95 ভাগ ক্ষেত্রেই থাকে না। কিন্তু এই যে কাভারঅল ব্যবহার করা, একটা স্যুট ব্যবহার করে যারা ঘোরাফেরা করছেন, যারা গ্লাভস ব্যবহার করছেন, গ্লাভস ব্যবহার করতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার আমার ভয়টা হলো গ্লাভস খোলার সময় না উনি নিজেকে ইনফেক্ট করে ফেলেন। কারণ উনি তো গ্লাভস পরার পরে লিফটে হাত দিচ্ছেন, টেবিলে হাত দিচ্ছেন, বিভিন্ন জায়গায় হাত দিতে দিতে ওই গ্লাভসটা কিন্তু করোনার একটা সোর্স হয়ে যাচ্ছে। দিনের শেষে উনি যখন গ্লাভসটা খুলছেন, উনি কিন্তু একটা করোনা ড্রাম খুলছেন বেসিক্যালি। এর জন্য আমি নিজে, যেমন আমি কিন্তু এই মুহূর্তে হাসপাতাল থেকে আপনার সাথে কথা বলছি, এবং আমি এক ওয়ার্ডে রাউন্ড দিতে যাব, নন কোভিড ওয়ার্ডে, আমি কিন্তু একটা মাস্ক পরে যাব, আর কিছু ইভেন গ্লাভসও পরবো না, কারণ আমি তো হাত ধুয়ে ফেলবো। আমি
প্রতি 15 মিনিট বা 20 মিনিট পর পর হাত ধুয়ে ফেলবো, একজন রোগী থেকে আরেকজন রোগী যাওয়ার মাঝখানে আমি হাত স্যানিটাইজ করব, এটাই কিন্তু যথেষ্ট। সুতরাং মাস্কের কোনো বিকল্প নেই। অন্যান্য জিনিসগুলো অক্সিলারি, মানে এটা খুব জরুরি কিছু না, কিন্তু মাস্কটা অতীব জরুরি। জি, আমি এই জন্যই আপনার কাছে প্রশ্নটি করেছি, কারণ অনেক সাধারণ মানুষ, দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এত ইকুইপমেন্টে তাদের দরকার নেই, কিন্তু যেটা মাস্ট ইউজ, যে মাস্কটা তার মুখে অবশ্যই রাখতে হবে। ডাক্তার ফজলে রাব্বি, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আপনার কাছে আবার ফিরবো। সুরক্ষায় প্রতিদিনে সময় হয়ে গেল আরেকটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আলোচনা করছিলাম সংক্রামক রোগ বা ইনফেকশাস ডিজিজের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন একজন মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্বি। আমি চলে যাচ্ছি ডাক্তার ফজলে রাব্বির কাছে। ডাক্তার ফজলে রাব্বি, আপনি আমাদের সুন্দর করে বললেন বিরতির আগে যে সাধারণ মানুষের আসলে কি কি জিনিস মেনটেন করা উচিত এই সময়ে। আমি একটু জানতে চাচ্ছি যে এখন বিভিন্ন জায়গায় ডিসইনফেকশন টানেল তৈরি করছে বিভিন্ন অফিসের সামনে, এমনকি আমরা শপিং মলগুলোর সামনেও দেখছি, বিভিন্ন যে বাজারগুলো আছে সেগুলোর সামনেও দেখছি যে টানেল তৈরি করে দিচ্ছে এবং সেখানে এক ধরনের স্প্রে করে ওর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। এটা আসলে কতটা কার্যকরী বা এটার কি কোনো থাকার যুক্তি আছে কিনা? জি, ধন্যবাদ। আমি নিজেও লক্ষ্য করেছি, এবং ডিসইনফেকশন টানেল দিয়ে চলে গেলেই আপনি করোনার জীবাণু থেকে মুক্ত হয়ে গেলেন, এই ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। এটা আসলে বাংলাদেশ, ভারত এবং আমাদের আশেপাশের দু একটা দেশে খুব পপুলার মনে হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ব্যাপারে গাইডেন্স রয়েছে। তারা সুস্পষ্টভাবে বলেছে যে ডিসইনফেকশন টানেল আপনার আমাদের অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা, যেমন নিয়মিত 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা, এইগুলার বিকল্প কখনো হতে পারে না। আপনি ডিসইনফেকশন টানেল ব্যবহার করলেও সেটা একটু সাপ্লিমেন্ট হতে পারে, বাট নট অ্যান অল্টারনেটিভ। এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ডিসইনফেকশন টানেলের যে সলিউশন ব্যবহার করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলাতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হচ্ছে, সোডিয়াম হাইপোক্লোরাইড, এবং এটা কি মাত্রায় কি ঘনত্বে পানিতে মেশানো হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। এটা যদি এই মাত্রাটার একটু হেরফের হয়, এটা কিন্তু আমাদের স্কিন এবং চোখের জন্য খুবই খারাপ প্রভাব আনতে পারে। আমাদের স্কিনের সমস্যা করতে পারে, চোখের সমস্যা করতে পারে, এমনকি স্কিন বার্নও হয়ে যেতে পারে। সুতরাং এইসব ব্যাপারে যারাই এটা ব্যবহার করছেন শপিং মলে, অফিসে, আদালতে, তারা যে সলিউশনটা ব্যবহার করবেন এটা অত্যন্ত সংবেদনশীল এবং খুবই সতর্কতার সাথে এই সলিউশনটি তৈরি করতে হবে। এবং যারা এটা ব্যবহার করবেন তাদেরকে বলতে হবে ওনারা যাতে নাক, মুখ, চোখ ভালোভাবে ঢেকে তারপর ওই টানেল দিয়ে যান। পারতপক্ষে টানেলটা আসলে ডিসকারেজ করলেই ভালো। জি, সেজন্য আমি আর একটু বলতে চাই, এখন বিভিন্ন বাসায় বা বাড়িতেও দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের স্প্রে ইউজ করছে, বাইরে থেকে যাওয়া মাত্রই পুরো শরীরে তারা স্প্রে করছে, তাদের যে জিনিসগুলো আছে সেগুলো স্প্রে করছে। আসলে কি এটার কোনো যুক্তি আছে কিনা? বা বিভিন্ন খাবার দাবার তারা আবার ফ্রিজেও রাখতে চাচ্ছে না, ফ্রিজের সাথেও কি কোনো সম্পর্ক আছে কিনা? যে অনেকে বলছে ফ্রিজের ভিতর ভাইরাস থেকে যাচ্ছে, এই ধরনের কথাগুলো চলছে। না, বাসায় ঢোকার সময় সমস্ত শরীর ব্লিচ দিয়ে স্প্রে করা এটা তো একদম উদ্ভট ব্যাপার আসলে। মানে আপনি যেটা বললেন এটা করার কোনো প্রয়োজন নেই। খাবারের বিষয় যেটি বললেন, যে সকল জিনিস প্লাস্টিক ব্যাগে থাকে, যেমন চিনি, আটা, ময়দা, এগুলোর প্যাকেট, সেগুলো হয়তো আপনি স্যানিটাইজার বা সলিউশন দিয়ে মুছে ফেলতে পারেন, কিন্তু শাকসবজি, ফলমূল, এগুলোর উপরে, মাছ মাংসের উপরে বারে বারে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ট্যাপ ওয়াটার, রানিং ট্যাপ ওয়াটার, মানে পানিটা ছেড়ে রাখতে হবে কলে, সেই ট্যাপ ওয়াটারে ফলমূল, শাকসবজির সাথে সাথে ধুয়ে নেই, এটাই মানে যথেষ্ট আপনার কোভিড থেকে এইগুলোকে রক্ষা করার। তাছাড়া খাবার সময় যে তাপমাত্রা এটা রান্না করা হয়, সেখানে কোনো ভাইরাসের তো বেঁচে থাকা সম্ভব হয় না। আর আপনি রানিং ট্যাপ ওয়াটারে এটা ভালোভাবে ধোয়ার পরে ফ্রিজে রেখে দিলেও এটা থেকে কোভিড ছড়ানোর কোনো সম্ভাবনা নাই। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের যখনই আমরা এটা পরিষ্কার করব, যিনি পরিষ্কার করবেন বা যিনি বাজারটাকে হ্যান্ডেল করছেন, তিনি অবশ্যই এগুলো পরিষ্কার করার পর নিজের হাতটি সাবান দিয়ে ধুয়ে নেবেন। জি,
অনেক সুন্দর করে বলেছেন। এবার একটু অন্যদিকে যেতে চাচ্ছি যে চিকিৎসা বিষয়ক যে জিনিসগুলো আসলে এখন ইউজ হচ্ছে করোনা ভাইরাসের জন্য, আমরা সবাই জানি ইভেন এই ওষুধগুলোর নাম সাধারণ মানুষের মুখে মুখে চলে আসছে, যে আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, এগুলো আসলে সবাই, আমি যেটা দেখছি যে এগুলোর ফার্মেসিতে গেলে পাওয়াও যাচ্ছে না, এত বেশি মানুষ কিনছে। সেই ক্ষেত্রে আসলে এগুলো কি প্রিভেন্টিভ কোনো ওষুধ কিনা? কারণ অনেকে বলছে আমার হয়নি কিন্তু আমি খেয়ে নিলে আমার আর হবে না, অথবা হয়তো সামান্য সিমটম, তার কোনো স্যাম্পল দেওয়া হয়নি, পজিটিভ পাওয়া যায়নি, তারপরও সে খেয়ে নিচ্ছে। এই বিষয়টা যদি আপনি একটু বলেন। জি, আপনি যথার্থই বলেছেন। অ্যাজিথ্রোমাইসিন, আইভারমেকটিন, ডক্সিসাইক্লিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এমনকি অত্যন্ত সংবেদনশীল একটি ওষুধ যেটা রক্তকে পাতলা করে রাখে, রিভারক্সাব্যান, যেটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, এগুলো সবার কেনার এবং মজুত করার, খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ওষুধগুলো আপনার রিভারক্সাবেন ছাড়া অন্য যে ওষুধগুলোর কথা বললাম, এরা এরা করোনা প্রতিরোধে কোনো ভূমিকা তো নয়ই, ইভেন করোনা হওয়ার পরেও কার্যকর কিনা এইটা নিয়েও এখনো পর্যন্ত কোনো অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ আমাদের হাতে নেই। সুতরাং এই ধরনের ওষুধ আপনারা অযাচিতভাবে দয়া করে খাবেন না। আমি এছাড়া আপনি আপনি ঠিকই বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে এমনকি প্রেসক্রিপশন আকারেও এগুলো দেখা যাচ্ছে যে আপনি এগুলো খেয়ে নিন, বিরাট একটা লিস্ট অফ ওষুধের নাম। এটা ইভেন দুঃখজনক হলেও সত্যি, আমাদের অনেক সিনিয়র চিকিৎসককেও এটা বিতরণ করতে দেখা গিয়েছে। এটা কিন্তু ইরেসপন্সিবল হয়ে যাবে, কারণ কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে, এমনকি কোনো চ্যানেলের মাধ্যমে কোনো সরাসরি, যেটা ওভার দ্য কাউন্টার ওষুধ নয়, যেটা প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না, এ ধরনের ওষুধ সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য উপাত্ত ছাড়া কাউকে পরামর্শ দেওয়াটা কিন্তু ঠিক না। এটা মেডিকেল ইথিক্সেও ঠিক না। করোনা রোগের ক্ষেত্রে এদের বিষয়টা যেহেতু প্রমাণিত না, সুতরাং এটা কিন্তু মিথ্যা তথ্য হিসাবে ধরে নেওয়া হবে। এবং আমি এর সাথে এটাও বলতে চাই, আমাদের দেশে কিন্তু সংক্রামক ব্যাধি নিরোধ নিয়ন্ত্রণ আইন 2018 রয়েছে। এই বর্তমান সরকারের সময় 2018 সালে এই আইনটি করা হয়েছে, এবং এই আইনে কিন্তু এই ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। জি, এটা আমাদের জানা রাখা। জি, আরেকটি বিষয় আছে যে প্লাজমা থেরাপি। এখন সবাই মুখে মুখে জানছে প্লাজমা থেরাপি, যদিও আমরা জানি যে WHO খুব একটা এনকারেজ করছে না প্লাজমা থেরাপির জন্য, কিন্তু আমরা দেখছি যে আমাদের আশেপাশের মানুষ বা তার ফ্যামিলির কেউ কোভিড পজিটিভ হলেই ওই ব্লাড গ্রুপের প্লাজমা খোঁজার জন্য আসলে অস্থির হয়ে যাচ্ছেন, যে ভাবছেন এটা দিলেই সে তাড়াতাড়ি রিকভার করবে বা কমপ্লিকেশন হবে না। আসলে আপনি কি বলতে চান যে এই প্লাজমা থেরাপির ব্যাপারে? প্লাজমা থেরাপির ব্যাপারেও আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেটা হলো প্লাজমা থেরাপি, এটা কিন্তু নতুন কিছু নয়। হ্যাঁ, এটা অনেক পুরাতন, এটা শত বছরের পুরাতন একটা বটিকা বলতে পারেন। এই ওষুধটি এর আগে বিভিন্ন ক্ষেত্রে ট্রাই করা হয়েছে। সেই মেডিয়েভাল মুসলিম যুগে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন, অদ্য সার্স কোভি, মার্স কোভি, ইবোলার ক্ষেত্রেও এটা চেষ্টা করা হচ্ছে, এবং বর্তমান কোভিড এর ক্ষেত্রেও প্লাজমা দিয়ে ভালো করা যায় কিনা সেটার চেষ্টা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার বলেছে যে প্লাজমা থেরাপি দেওয়ার পূর্বে এটা অবশ্যই একটা ক্লিনিক্যাল ট্রায়ালের আর্মের আন্ডারে দিতে হবে, এবং শুধুমাত্র যারা সিভিয়ার কোভিড আক্রান্ত তাদের ক্ষেত্রে এই থেরাপিটা দিতে হবে। এবং এ ব্যাপারে আমাদের জাতীয় যে গাইডলাইন রয়েছে, ন্যাশনাল গাইডলাইন, যেটা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন, ইনফেকশাস ডিজিজ সোসাইটি সহ অন্যান্য সিনিয়র এক্সপার্টরা যেটা তৈরি করেছেন, সেই ন্যাশনাল গাইডলাইনেও কিন্তু সুনির্দিষ্টভাবে বলা রয়েছে যে ঠিক কোন কোন বিষয়টি ঘটলে প্লাজমা থেরাপি দেওয়া যাবে। সুতরাং আগে থেকে প্রোফাইলেক্সিস, প্রিভেন্টিভ প্লাজমা দেওয়ার, প্লাজমা স্টোর করার, প্লাজমা ব্যাংক করার এই ধরনের প্রবণতা, এটা কিন্তু ঠিক না, এটা নিরুৎসাহিত করা হয়েছে। জি, ডাক্তার ফজলে রাব্বি, আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আমার দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, এবং আপনাকে আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এই এত সময় ধরে সংযুক্ত থাকার জন্য। আমি চ্যানেল 24 কে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। এই মহামারীর সময়ে আপনারা সবাই সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই কামনায় আজকের আয়োজনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।